আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে এই দুজনের পরে আরো 30 জন, এরা কারা? এরা কারা? এই 30 জন এরা কারা? তো এই বিষয়ে কথা হলো, তার আগে একটু বলি যে এই যে গতকাল আমাদের মহান স্বাধীনতা দিবস গেল, সেখানে অবস্থা দেখেছেন আপনারা কিভাবে চলছে কি। এবং আমাদেরও তৃণমূলের কর্মীরা ছোটোখাটো 2, 4, 10 জন 20 জন নিয়েও বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, ফুল দিতে দিয়েছেন। আবার আমাদের এই মুহূর্তে অনলাইন অফলাইনে খুব সরব মিষ্টি সুবাস, এই মেয়েটিও চেষ্টা করেছেন এবং সে যথারীতি গতকাল অ্যারেস্ট হয়েছেন। অনেকবার চেষ্টা করেছে তাই কন্ট্রাক্ট করার, কিন্তু আমি বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত কোনো খোঁজ আর পাইনি। যদি পাই তাহলে আপনাদের সামনে আনবো। তো চলুন আমরা বিষয়টা নিয়ে কথা বলি। যেটা বলছিলাম যে 30 জন, আরো 30 জন লিস্টে আছেন। দেখেন, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম তারেকের, মানে তারেক জিয়া, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, ওনার এক দাঁতের বুদ্ধিও কারো কাছে নাই। কারো কাছে বলতে বর্তমান সময়ের যতগুলো রাজনৈতিক দল আছে কারো কাছে নাই। আর আমাদের অবস্থা নাই বললাম, তা আপনারাই ভালো বলতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন? একটা জিনিস আপনাদের অনেকে জানেন অনেকে জানেন না, তবে স্মরণ করাই দিয়ে আপনাদেরকে। জিয়র রহমান মানে তারেক জিয়ার বাবা যখন সর্বপ্রথম ক্ষমতায় আসেন, তখন একদিনে প্রায় 230 জন মুক্তিযুদ্ধের সপক্ষের সেনা কর্মকর্তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। এবং এমনও অবস্থা ছিল যে ওই যে কারা বিদ্রোহ টিদ্রোহ, তারপরে সিপাহী বিপ্লব করে আর কি হত্যা করেছিলেন। এমনও হয়েছিল যে ধরেন একজনের নামে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সামরিক আদালতে, কিন্তু তাকেও নিয়েও ফাঁসিতে তুলে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। 220 জন। জিয়া রহমান মারা যাওয়ার পরে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মিলে আরও প্রায় 70-80 জনকে ফায়ারিং স্কোয়াডে মারা হয়েছিল। এইসব ঘটনা আছে, কিন্তু এগুলো সব প্রকাশ করে নাই, কখনো সেনাবাহিনী করে নাই, বিভিন্ন কারণে। তো সেই জন্যই আপনাকে বুঝতে হবে যে জিয়া রহমান যেমন তড়িৎ বিচার করে, তেমন ওনার মৃত্যুর পরও তড়িৎ বিচার হয়েছে। অনেকে বলেন যে ভাই জিয়া হত্যার বিচার চায় না, কেন? বিচার চাইবে কি, ওরা তো আগেই সাফা করে দিচ্ছে। এটা আওয়ামী লীগের মতো না। যেমন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এই সেই এগুলার বিচার করতে করতে ওনাদের 96 সাল থেকে 2001 পুরা গেছে, এরপরে 2008 থেকে 2024 তাও গেছে, এরপরেও পরিপূর্ণ করতে পারে নাই। অতিরিক্ত কি ভদ্রতা, আমরা খুব আর আপনারা খুব। তো এখন এই যে তারেক জিয়া আসার পরে আমরা তো অনেকেই ভাবছিলাম যে আরে বাবা রে বাবা, তারেক জিয়া সব করে দিবে, তারেক জিয়া আমাদের ওই করে দিবে, নিষেধাজ্ঞা তুলবে না কেন তারেক জিয়া? তা আপনাদেরও বলি ভাইয়া, গত 17 বছর ওই যে তারেক, খালেদা জিয়া, এদের বিরুদ্ধে সব মামলা হয়েছিল, ওগুলো তুলছিলেন? একটা মামলা উঠাইছিলেন? আপনাদের বিরুদ্ধে সবগুলো তুলছে। এটা সত্য কথা। যেটা এটা একটু শোনার জন্য একটু চেষ্টা করেন, কারণ এগুলো না শুনলে হবে না। আপনি একটু শোনার চেষ্টা করেন, একটু নিজেদের আত্মসমালোচনা করেন। আপনারা তোলেন নাই, তখন যুক্তি কি ছিল? বা এটা তো আমরা করি না, আওয়ামী লীগ করেন। এটা সত্য কথা, হ্যাঁ আওয়ামী লীগ করে না। এগুলো কারা করেছিল? 111-এর সরকার করেছিল। সুতরাং আমরা কিভাবে তুলব? তার এখন সেম। ভাই আমরা তো কোনো মামলা করি নাই আপনাদের নামে। তত্ত্বাবধায়ক কারণে কতজনে কত রকম মামলা করেছে, সেসব মামলা চলতেছে, আমরা তুলতে যাব কেন? মস্কারি করেন। আপনারা মনে করছেন যে তারেক জিয়াদি সব করাইবেন না? এখন দেখেন, ওই 111 যারা যারা ঘটাইছিল তাদের মধ্যে 2টারে ধরছে, আরো 30 জন আছে। এ 111-এর কুশলবী যারা আছেন, তারেক জিয়া, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা যারা করেছেন, সবগুলোরে ধরবে। ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা যতজন আছে, একজনও বাদ যাবে না, একজনও। ওগুলা ধরতে ধরতে আইসা 24 সাল পর্যন্ত আসবেন। এই যে 24-এর 5ই আগস্ট না, এই সরি 24 বলতেছি আপনি, এই 26-এর ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত আসবেন। কারা কারা তারেক জিয়াকে বাংলাদেশে ঢুকার জন্য একটু
গুটি নেড়েছিলেন, কারা কারা 2008-এর পরে আওয়ামী লীগের সাথে যাইয়া কোরমা পোলাও খাইয়া শেষে যাইয়া আবার 24-এর প্রথমার্ধে যাইয়া আওয়ামী লীগ বিরোধী হইয়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলেছেন, তাদের সকলকে ধরবে না। না না, এর জন্য আবার এটা না যে আওয়ামী লীগের কে ফেলে দিয়েছে এই জন্য না। এরা এতদিন আওয়ামী লীগের সাথে থাকিয়া কোরমা পোলাও খেয়েছিলেন, যদিও যখন বুঝেছেন যে আওয়ামী লীগ পড়ে যাচ্ছে তখন ওনারা ভোল পেল্টে আসতে জামাত বিএনপি হয়ে যাওয়ার চেষ্টা করছে, এগুলো সবগুলোর ধরবে। তো সবগুলোর মধ্যে সর্বোচ্চ নাম আছে কার জানেন? যেমন মঈন ইউ আহমেদ, উনি নাই, এখন ইউএসএতে আছেন, ডালাসে। এরপরে আমাদের ইউনুস কাকা আছেন না, ডাক্তার ইউনুস আছেন, মাহফুজা নাম আছেন, মতিউর রহমান আছেন, মতিউর রহমান নিজামী না, মতিউর রহমান ওই যে পত্রিকার সম্পাদক, হ্যাঁ, শাইখ সিরাজ আছেন, প্রথম আলো ডেইলি স্টারের এরা। এছাড়া মাসুদ উদ্দিন, মামুন খালেদ, সাইদ জোয়ারদার, হাসান মাসুদ চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, এরা সকলেই এই লিস্টের মধ্যে কিন্তু নাম আছে। এখন আপনারা তো বলতে পারেন ভাই দেবপ্রিয় ভট্টাচার্য বা মজুমদার এরা কি করলো? এরা 111-এর যেমন কুশলীবিদ ছিল, এরা ঠিক এই 24-এর পরে আগে পরে আইসা সেম কাজটাই করছে। মানে 111-এ যারা করছে তারাই আবার এইদিকে আইসা একই কাজ করছে। এর ভিতরে অনেক ডিজিএফআই এর পরিচালক থেকে শুরু করে মহাপরিচালক একজন তো ধরা গেছে, এরকম আরো কয়েকজন ধরা খাবে। সেনা অফিসার, গত 18 বছরের সেনা অফিসারের অনেকেই ধরা খাবে, এবং এগুলো সব এখন গোয়েন্দা নজরদারিতে আছে। এবং ওই যে বলা হয় যে কিচেন ক্যাবিনেট ডাক্তার ইউনূসের যে 7জন 8জন, এদের অনেকেই ধরা খেয়ে যাবেন। ডাক্তার ইউনূস অবভিয়াসলি পড়বে, কারণ 2008-এর মানে 111-এর সময়কার কুশলী ডাক্তার ইউনূস ছিলেন, এবারও ছিলেন, সব দিক বিবেচনায় উনিও যাচ্ছেন। তো এ ধরনের লোক আছে প্রায় 30 জন। আপনাদের কিছু নাম তো বললাম, এছাড়াও আরো 15-20 জনের নাম আছে, যাদের নামগুলো এখনই বলা যাচ্ছে না বা বলতে পারছি না, অনেকে হয়তো বলে দিবে, কিন্তু এদের সকলকে ধরবে, এদের সকলের বিচার হবে। কারণ হচ্ছে তারেক সেটা ভুলে নাই। তারেকের সাথে কারা কারা বেয়াদবি করেছিল, কারা কারা হাত তুলেছিল গায়ে, তার মায়ের সাথে কারা কারা গায়ে হাত তোলার মতো অবস্থা করেছিল, কারা তার মাকে, তারেক রহমানের মাকে বাধ্য করেছিল যে 2008-এর ইলেকশনে আসার জন্য, কারা তারেক রহমান এবং কোকোকে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, চিকিৎসার অভাবে থাকতে হয়েছিল বাংলাদেশে, একজনও বাদ যাবে না, নট এ সিঙ্গেল ম্যান, কেউ বাদ যাবে না। অনেকে মনে করতে পারেন এখন, যারে ভাই আমরা তো আচ্ছা তখন করলেও পরবর্তীতে আইসা তো আমরা আওয়ামী লীগের সাথে একটু ঠিক ছিল সমঝোতা, কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে ফালানোর পেছনে তো আমাদের অবদান ছিল। সব তারেক জানে, কিন্তু আপনারা যে অবদান ছিল সেটাও জানে। আহা, আপনাদের অবদানের কারণেই তারেক রহমান ক্ষমতায় এসে বসেছেন, কিন্তু তারেক রহমান এটা জানে যে আপনারাই 111 ঘটানোর মূল কারিগর ছিলেন। সুতরাং আপনারা এখন শেখ হাসিনারে ফালাইছেন না কারে ফালাইছেন সেটা দেখার বিষয় নেই। কত হচ্ছে তারেক জিয়া জানে যে সাপের বিষই হয়, এরে ফালাই দিতে হবে। সাপের বিষ গিলা ফালাইলেও যেমন মারা যায়, সাপ কামড়াইলেও মারা যায়। সুতরাং আপনাদের মারতে হবে, মরবে। তো জানি না যে এইভাবে সবগুলোর ধৈরা বিচার কতদিন চলে। তো আমার মনে হয় কি জানেন, যে তারেক আওয়ামী লীগের চেয়ে হাজার গুণ এক্সপার্ট। ওই যে বললাম এক দাঁতের বুদ্ধি, আওয়ামী লীগের কারো নাই, তারেকের এক দাঁতের বুদ্ধি আওয়ামী লীগের নাই। এমনভাবে সাইজ করবে 111-এর সময় যারা ছিলেন, গত 15 বছরে যেসব কুশলীরা কোরমা পোলাও খাইছেন, যারা ওই সময়ও ফেলছেন এই সময় আইসাও ফেলছেন, এদের সবগুলোই মারা পড়বেন তারেক জিয়ার হাতে। এবং তারেক এটার প্রতিশোধ এই জন্যই নিবে, কারা তারেকের পরিবারের সাথে অন্যায় করেছিলেন, কারা তারেকের শ্বশুরকে মারার পিছনে অবদান রেখেছিলেন, কারা কারা তার মামা খালা ফুফু এদের সাথে বেয়াদবি করেছিলেন, আপনাদের সবাইরে ধরবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, কারা কারা খালেদা জিয়ার সেই বাড়ি ভাঙার সময়, ওই যে বাড়ি ক্যান্টনমেন্টের বাড়ি ভাঙার সময় কারা কারা হায় হায় হই হই করেছিলেন, সকলেই ধরা খাবে, সকলেরই বিচার এই তারেক করে যাবে। আর সেটা সর্বোচ্চ
3 মাসের ভেতরে আপনারা দেখবেন যে 30 জন ধরা খেয়েছে, 2 জন ধরা খেয়েছে, আগামী 1 সপ্তাহের ভিতরে আরও 5-7 জন ধরা খাইতে দেখবেন। শুধু দেখতে পারবেন বিচার কি হবে সেটা, এবং বিচার হবে ওদের মধ্যে ধুমাধুম, ফাঁসিও হবে অনেকের, সাজাও হয়ে যাবে অনেকের, এটা শুধু দেখবেন। এটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান। তারেক একটা কথা বলেছিল যে তারেকের কাছে একটা প্ল্যান আছে, এইটা। এর মধ্যে অনেক কুশলী ব্যাপার জামাতের কাছাকাছি আছে, সেটা তারেক জানে। কারণ হচ্ছে 111-এর সরকারের সময়ও জামাত যেমন বেনিফিশিয়ারি ছিল, 24-এর সময়ও জামাত বেনিফিশিয়ারি ছিল। তো এগুলো সবগুলোর কাঁধের উপর এখন তারেকের নিঃশ্বাস পড়ছে। খুব ভদ্র জেন্টেলি কাম ঘটাই দিবে। দুর্নীতির মামলা, মানব পাচার মামলা, নারী নির্যাতনের মামলা, অমুক মামলা, তমুক মামলা, কে যে কখন কোন মামলায় ধরা খাবেন কেউ বুঝতে পারবেন না। তবে ধরাও খাবেন, বিচারও হয়ে যাবে, ঝুলেও যাবেন কতজন। এখন সেটাই দেখেন। সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আগামী 2-3 মাস মানে হানিমুন পিরিয়ডের ভিতরে আরও কী কী হয় সেটা দেখার জন্য ওয়েট করুন। জয় বাংলা। ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ডিপ স্টেট কি ভূমিকা রেখেছিল, বা ডিপ স্টেটের ভূমিকাতেই বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটে গেল কিনা, শেখ হাসিনা সরকারের পতন হলো কিনা, তা নিয়ে আলোচনা দেশে বিদেশে এমন তুঙ্গে উঠেছিল যে অনেকের আপনাদের মনে থাকবে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ডিপ স্টেট ভূমিকা রেখেছিল কিনা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা তখন হেসে অস্বীকার করলেও তিনি নিজেই আবার এই খবর নিয়ে হাজির হন সংবাদ মাধ্যমের সামনে যে এক বাংলাদেশেই নাম না জানা এক এনজিওকে $30 মিলিয়ন দেওয়া হয়েছিল। IRI এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কগুলো হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার খরচ করছিল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে। এমন নানাভাবে যে রেজিম চেঞ্জকে উৎসাহিত করা হচ্ছিল, সেটা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন যে পাকিস্তানে ইমরান খান সরকারকে সরাতে আর বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরাতে একইভাবে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডিপ স্টেট শব্দটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে একটা ছায়া সরকারকে বোঝানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী ধনকুবেররা, বৃত্তশালী ব্যক্তিবর্গ সহ নানা প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলে একটা নেটওয়ার্ক গড়ে তোলেন, যেই নেটওয়ার্কে আবার FBI, CIA এর গোয়েন্দারাও থাকেন, এবং তারা রাজনৈতিক সরকারের সমান্তরালে কাজ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন। আর ডিপ স্টেট তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কাজ করে না, সব দেশেই এই সামরিক, বেসামরিক গোয়েন্দারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিত্তশালীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা যারা রাজনীতি এবং দেশটা কিভাবে চলবে সেই নীতিকে প্রভাবিত করতে চান, তারা মিলেমিশে নেটওয়ার্ক তৈরি করে নানা রকম চেষ্টা, তদবির, আপনার ভাষায় আপনি যদি বলতে চান ষড়যন্ত্র চালান বটে। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বলছেন যে ডিপ স্টেট চেয়েছিল তারাই যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, মানে শেখ হাসিনা সরকারের যে মেয়াদ ছিল 2024-এর নির্বাচনের পর, সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার
ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক বেসামরিক গোয়েন্দা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন, তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিতভাবেই এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল, এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে, তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক। আর যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হোক, ওই অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতায় থেকে যাক 2029 পর্যন্ত। রীতিমতো বিস্ফোরক তথ্য। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন, তার একটা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পদে পরিবর্তন এনেছেন, প্রধানের পদে, এবং যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে, সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং ইউনূস সাহেব এবং খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা বারবার চাইছিলেন যে এই ব্যক্তিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্থলাভিষিক্ত করতে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ডক্টর ইউনূসের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। এখন ডিপ স্টেটের যে বিপদ, যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা অনুযায়ী, তাদের থেকে যে বিপদ, সে বিপদকে এই দুজন ব্যক্তি, তখনকার ডিজিএফআই প্রধান আর তখনকার পিএসও কামরুল হাসান, এ দুজনকে সরিয়ে দিয়েই এক রকমের অবসান হলো। তারেক রহমান কি নিরাপদ হলেন? 2029 পর্যন্ত তারেক রহমানকে কি ক্ষমতায় থাকতে দেবে ডিপ স্টেটের এই অংশ? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় বলে বসেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এখন ওয়াকারুজ্জামানকে এই সন্দেহ থেকে পুরোপুরি দূরে রাখা যায়, কারণ মনে করে দেখেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2025-এর ফেব্রুয়ারিতে সোচ্চার হয়ে ওঠেন, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেন যে ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে তাকে আর সার্জিসকে ডেকে নিয়ে এই আহ্বান জানিয়েছেন যে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু সংবাদ মাধ্যমে সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে চান নাই, ডক্টর ইউনূসকে কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচনা করেছেন, এমন নানা তথ্য তুলে ধরেন। কাজেই ডিপ স্টেটের অংশ যে সেনা প্রধান ছিলেন না, সেটা একরকম নিশ্চিত
করে বলা যায়, যেহেতু বরাবর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এমনকি দিল্লির লোক হিসেবে অভিহিত করেও স্ট্যাটাস দিয়ে এসেছেন, তাহলে ডিপ স্টেট কারা সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। তারা রোড ম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না। তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষির সমঝোতার ভিত্তিতে। আমরা সেটাতে সায় দিইনি। সকলের মনে থাকবে, অসংখ্যবার আলোচনা করেছি যে 21শে আগস্ট হচ্ছে, 21শে আগস্টের যে মামলা তারেক রহমানের বিরুদ্ধে, সেই মামলাটি সবচেয়ে বড় দর কষাকষির একেবারে সূত্র হয়ে উঠেছিল ইউনূস সরকারের জন্য। 2025-এর সেপ্টেম্বরে এসে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এরা আপিলের রায়ে খালাস বহাল থাকে বটে তাদের 21শে আগস্ট মামলাতেও, কিন্তু মনে রাখতে হবে সরকার পক্ষ রিভিউ করার সুযোগটা কিন্তু খোলা রাখেন, এবং এরপরেও 2025-এর সেপ্টেম্বরে খালাসের রায় বহাল থাকলেও বলা হয় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে আপিল তো তারা আগে করেছেই খালাসের রায়ের বিরুদ্ধে, এবং সেই শুনানি চলে কয়েক মাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের মামলা চলতে পেরেছে এবং তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে যখন খালাসের রায় বহাল রাখা হয় তখনও রাষ্ট্রপক্ষ বলে যে পূর্ণাঙ্গ রায় দেখে তবে সিদ্ধান্ত নেবে যে রিভিউ করবে কিনা। তার মানে আদালতে ওই যে ঘুরতেই থাকবেন এবং সাজার কারণে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করা যাবে না, সেই কাজ চালিয়ে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময়, যে 1.5 বছর ধরে 2024-এর আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারলেন না, সে ঘটনাটি যে ঘটতে পারলো তার পেছনে কিন্তু এই সূত্র, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, কিন্তু যেহেতু তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় চেয়েছিলেন, সে কারণে তারা সেই ডিপ স্টেটের কথার পরেও তারা নির্বাচনে গেছেন, নির্বাচন দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্ভবত এই বক্তব্যের মাধ্যমে এটাই তারেক রহমানকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে 2029 সাল পর্যন্ত যেই ডিপ স্টেট বা দেশের বিদেশের যেসব শক্তিশালী ইনস্টিটিউশন তাদেরকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা এখনো যে কোনো সময় আবার মত পরিবর্তন করে হয়তো তারেক রহমানকে সরিয়ে দিতে পারেন, এবং তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে নাস্তানাবুদ করতে হবে সেই অস্ত্রগুলো এখনো তাদের হাতে আছে। হায় হায় করছেন, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা বোধহয় ভাবছেন যে কিভাবেই বা তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন আর কিভাবে তারা ক্ষমতার বলয় থেকে এতটা দূরে ছিটকে পড়লেন।